কে যে মিস্ট্রি বুঝতেই পারলাম না। কেমিস্ট্রি সাবজেক্টটা ইটসেলফ কিন্তু বিউটিফুল যদি তাকে জানতে শিখতে হয়। ফ্রন্ট বেঞ্চার, ব্যাক বেঞ্চার। আমার কিন্তু মনে আছে ক্লাসে আমিও মাঝে মাঝে গিয়ে কিন্তু ব্যাক বেঞ্চে বসেছি। আমি নিজেও স্কুল লাইফে ব্যাক বেঞ্চার ছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার পডকাস্ট সেশন। আমি ডক্টর দেবজ্যোতি। আর আজকের এই ফ্যাকাল্টি পডকাস্টে আমি এমন একজন কেমিস্ট্রি ফ্যাকাল্টিকে ডেকে নিয়েছি যিনি তোমাদের জিতু ভাইয়া। আর এই জিতু ভাইয়ার পড়াশোনা সম্বন্ধে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই জিতু ভাইয়া নিজে হচ্ছে একজন এনআইটিয়ান। শুধু তাই নয়, তিনি টিআইএফআর কোয়ালিফাইড। এবং তারপর তোমাদেরকে যখন কেমিস্ট্রি উনি পড়ান, তোমরা ওনাকে এত ভালোবাসো যে তোমরা ছাড়তেই চাও না কোনো ক্লাসের পরে। তো চলো ডেকে নেওয়া যাক এই জিতু ভাইয়াকে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কার কথা বলছি। ইউর ভেরি ওন আইপি স্যার। সো ফার্স্টেই ওয়েলকাম টু পডকাস্ট সেশন স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি পডকাস্টের শুরুতেই না একটা দুটো জিনিস জিজ্ঞেস করব, যেটা আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টেরও প্রশ্ন। কারণ অনেক সময় শুনতে পারি যে আইপি স্যারের সম্বন্ধে এটা ওটা, স্যার এটা জানতে চাই, স্যারের সম্বন্ধে ওটা জানতে চাই। তো বাচ্চারা একটা কমন জিনিস যেটা সব থেকে বেশি জানতে চাই, যে একটা স্টুডেন্ট যে কেমিস্ট্রিতে হয়তো খুব স্কেয়ার্ড, ভয় পেয়ে আছে, তো আপনার ফার্স্ট পিস অফ অ্যাডভাইস কি হবে? কেমিস্ট্রি সাবজেক্টটা ইটসেলফ কিন্তু বিউটিফুল যদি তাকে জানতে শিখতে হয়। আমরা ছোটবেলায় মজা করে বলতাম কে যে মিস্ট্রি বুঝতেই পারলাম না। ওই কথাতে আছে কে মিস্ট্রি, কে মিস্ট্রি। এটা ততক্ষণ মিস্ট্রি থেকে যাবে যদি জানার ইচ্ছেটা না হয়। আচ্ছা, এবার ওইখান থেকে একটা জানার যদি ইচ্ছেটা আসে, তাহলে দেখা যাবে যে কেমিস্ট্রি কিন্তু অ্যাকচুয়ালি খুব সিম্পল। ওকে। তো আমার নিজের অ্যাডভাইস তাদের এটা থাকে যে যেই জিনিসকে তোমরা বুঝতে পারছো না তাদেরকে অবহেলা করে দূরে সরিয়ে দিও না, আর একটু কাছে টেনে নাও, দেখবে আস্তে আস্তে বুঝতে পারতে শুরু করেছো। আপনার একটাই অ্যাডভাইস যে কেমিস্ট্রিকে ভালোবাসো। কেমিস্ট্রিকে ভালোবাসো, মানে আরো বেশি করে কেমিস্ট্রি পড়ো। হ্যাঁ, ভালো, তবে ভালো লাগবে, তবে আস্তে আস্তে ভালো লাগতে শুরু হবে। যদি ভয় পেয়ে দূরে সরিয়ে রাখি, এই ছোটবেলায় আমাদের বলতো না যে সম্বন্ধে এটা বলতো, ম্যাথসের সম্বন্ধে বলতো, ইভেন আমি যদি পড়ার বাইরে গিয়ে বলি সাঁতার কাটা, সাঁতার যারা শিখতে যায় তাদের শুরুতে কি হয় বলে জলে নেমে তুমি হাত পা ছোঁড়ো। তুমি শুরুতে সাঁতার কাটতে তারা পারে, জলকে ভালোবাসো, জলকে ভালোবাসো, তুমি জলে টাইম কাটাও। জলে টাইম কাটাতে কাটাতে আস্তে আস্তে যে কোনো জিনিসই, আমরা সাইকেল শিখতে গিয়ে পড়তে থাকি, তারপর একটা টাইম আসে তখন এক হাত দু হাত ছেড়েও আজকাল সাইকেল চালাচ্ছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে এরপরে। আ কেমিক্যাল রিঅ্যাকশন দ্যাট ডেসক্রাইব ইওর টিচিং পারপাস। এটা নিয়ে বলতে গেলে আমি একটা রিঅ্যাকশন এই মুহূর্তেই আমার মনে পড়ে গেল। এটা বলবো আমি কম্বিনেশন রিঅ্যাকশন। আচ্ছা, অ্যাকচুয়ালি কম্বিনেশন রিঅ্যাকশনে হয় কি, যে দুটো ডিফারেন্ট এলিমেন্ট একসাথে কম্বাইন করে একটা নতুন কম্পাউন্ড তৈরি করে। তো আমি যদি অ্যাজ টিচার নিজেকে একটা এলিমেন্ট কনসিডার করি, আর একটা স্টুডেন্ট যদি আর একটা কোনো এলিমেন্ট হলো, তাহলে আমার পারপাস কি, আমি অ্যাজ টিচার আছি, আর একটা স্টুডেন্ট সে আর একটা ডিফারেন্ট এলিমেন্ট। একদম। এবার আমরা যখন কম্বাইন হচ্ছি, আমরা যেই পারপাসে পড়াচ্ছি, যে নিটের জন্য ডাক্তার, সে পরবর্তীকালে ডাক্তার তৈরি করছি আমরা, তো সেটা একটা এন্টায়ার ডিফারেন্ট নতুন কম্পাউন্ড তৈরি হয়ে যাবে। তো এখানে দুটো এলিমেন্ট যখন একে অন্যের সাথে ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করছে, টিচার অ্যান্ড স্টুডেন্ট, তার একটা নতুন প্রফেশনে ক্রিয়েট হচ্ছে, একটা নতুন প্রফেশন ক্রিয়েট হচ্ছে। ওকে, সো ইন দ্যাট সেন্স হচ্ছে আপনি বললেন যে আপনার টিচিং পারপাসটা হচ্ছে কম্বিনেশন রিঅ্যাকশন। ওকে 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 আমি প্রথমে এরকম ভাবলাম ইনিশিয়ালি শুনে, যে মনে হলো যে দুজন মিলে একসাথে শিখবো, দিয়ে হচ্ছে যে কিছু একটা সেটা ভাবে ভাবা যায়, সেভাবেও ভাবা যায়। কারণ মানে একটা তো টিচিংটাও একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস, টু বি অলসো এনগেজ ইন ইকুয়ালি। কারণ আমরা ইটসেলফ টিচাররা জানি যে আমরা যখন পড়াই আমরাও কিন্তু শিখি। একদম, মানে যত ভালো স্টুডেন্টরা যত ভালো ক্রস কোশ্চেন আমাদের, তত বেটার ওয়েতে কিভাবে ওদের পেন পয়েন্টটা কোথায় ওদের অসুবিধা হতে পারে, কোথায় মানে অ্যাকচুয়ালি অসুবিধাটা হয়, সেগুলো আগে থেকে আমরাও এক্সপ্লেন করতে পেরে যাই, তারপর সেটা আমরাও ভালো করে ফিল করতে পারি। পরের বার যখন পড়াই আমাদেরও মাথায় থাকে যে এই জায়গাগুলোই এদের উইকনেস। ওকেই যখন দ্বিতীয়বার এক্সপ্লেন করছি তখন কিন্তু এক্সপ্লেনেশনটার মধ্যে ওই পার্টটাই বেশি এমফাসিস হয়, যেটা নিয়ে এক্স্যাক্টলি কোয়েশ্চেনটা একটু আগে করলো। এক্স্যাক্টলি। ওকে, ইন দ্যাট সেন্স ইট ইজ কম্বিনেশন রিঅ্যাকশন। আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে স্যার মানে ওয়ান কেমিস্ট্রি ল দ্যাট ইজ অ্যাপ্লিকেবল টু ইউর লাইফ। আমি বলবো কেমিস্ট্রি ল এর মধ্যে একটা ল, আমি আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। এটা প্রবাবলি একটা ল অফ লাইফ, যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমাদের বলে যে উইথ টাইম এনট্রপি বাড়তে থাকে। আচ্ছা, তো যত সময় যাবে তত বেশি কি হবে, ডিসঅর্ডারনেস বাড়তে থাকে। এটা হয়তো স্টুডেন্টরা
ছোটবেলায় বাবা মা আমাদেরকে একদম গুছিয়ে রাখে। আমরা যত বড় হই আমাদের একটা লাইফ তৈরি হয়, আমরা সেই অর্ডার থেকে আমরা আস্তে আস্তে দূরে যেতে থাকি, তো এই ডিসঅর্ডারনেসটাই। ওকে স্যার, আমি আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করবো যে কেমিস্ট্রিতে তো সবসময় আমরা দেখেছি যে হচ্ছে যে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে নিটে, এবং সব চ্যাপ্টার থেকে কম বেশি প্রশ্ন আসে। যদি আপনাকে বলি একটা সিঙ্গেল চ্যাপ্টার যেটা একটা নিট অ্যাসপিরেন্টসের জন্য খুব স্কোরিং, আপনি কোনটাকে বলবেন? আমি বলবো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। কেন? কোঅর্ডিনেশন কেমিস্ট্রি হচ্ছে পার্ট অফ ইনঅর্গানিক কেমিস্ট্রি, যেটা স্টুডেন্টরা ভাবে হয়তো ইনঅর্গানিক কেমিস্ট্রির প্রতি একটা ধারণা আছে যে মুখস্থ করে বেরিয়ে যাবে, বাট কোঅর্ডিনেশন কেমিস্ট্রি এমন একটা ইনঅর্গানিক কেমিস্ট্রি প্রশ্ন খুব ভালো রকম আসে। আর যদি খুব এমন সিম্পল কনসেপ্ট আছে, যদি মানে আমরা নিটের প্যাটার্ন লক্ষ্য করে দেখেছি যে ওই সেম প্যাটার্নেই কোশ্চেন এসেছে, এমন নয় যে ওই চ্যাপ্টার থেকে মারাত্মক কমপ্লিকেটেড কোনো কোশ্চেন ঘুরিয়ে দেওয়ার মতো। ওইটা পড়লে নাম্বারটা ছাকা আর কি। ওটাতে 3-4টে টপিক এরকম আছে, সেই 3-4টে টপিক ওই চ্যাপ্টারের পড়ে রাখলে ওখান থেকে নাম্বার পাবে। একদম, এটা আমিও নোট করেছি, একদম ঠিক বলেছেন এই জিনিসটা। ওকে স্যার, আমি আরেকটা জিনিস যদি আপনাকে আমি জিজ্ঞেস করি যে মানে যদি নিটের জন্য আপনাকে বলি যে ফিজিক্স এবং কেমিস্ট্রি, বায়ো তো ডেফিনেটলি অনেকটা স্কোর থাকে, ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে কোনটাতে ওদের বেশি ফোকাস করা যায় বা কোনটা মোর স্কোরিং? আমি বলবো কেমিস্ট্রি ডেফিনেটলি। এটা আমি কেমিস্ট্রি টিচার বলে বলছি না, মানে কেমিস্ট্রি যতটা আসে, ফিজিক্সের একটা ন্যাচারাল টেন্ডেন্সি দেখেছি নিট অ্যাসপিরেন্টসদের যে ফিজিক্সকে একটু ভয় পায়, অ্যাভয়েড করতে চায়, সেখান থেকেই আসে। বাট কেমিস্ট্রিটা হচ্ছে বায়োর পর সব থেকে বেশি স্কোরিং সাবজেক্টও। আর কেমিস্ট্রি হচ্ছে আমার যেটা মনে হয়, যদি এটা কতটা এরা এখন বুঝবে জানি না, বাট আপনি ডক্টর, আপনি খুব ভালো করে জানেন যে ডিউরিং এমবিবিএস ওরা যে সাবজেক্ট গুলো পড়বে সেখানে কিন্তু কেমিস্ট্রির কনসেপ্ট খুব ভালো রকম সত্যি লাগে। অর্গানিকে ওই ভালো ভালো জিনিসপত্র লাগে, মানে বায়োকেমিস্ট্রি তো ফার্স্ট ইয়ারই প্রবলেম ওদের থাকে, তো ওটা মানে কেমিস্ট্রি কনসেপ্ট যদি ভালো থাকে আমি ফিল করি সে ডাক্তার হিসেবেও খুব ভালো হবে। না ডেফিনেটলি এটা একটা। আর একটা ব্যাপার যে কেমিস্ট্রি না মানে যতই মানে এখনো পর্যন্ত নিটের হিস্ট্রিতে মানে এখনো পর্যন্ত এত কঠিন কেমিস্ট্রি হয়নি যেটা মানে একটা ঠিকঠাক নাম্বার আসছে না, মানে আনটাচেবল আসে না। ফিজিক্স তো এমন চলে এসেছে এই বছর পুরো রেকর্ড ভেঙে দিয়েছে, তো ওই দিক থেকেও একটা ব্যাপার ভাবাই যেতে পারে আর কি, যে কেমিস্ট্রি এখনো পর্যন্ত একটা ঠিকঠাক ডিসেন্ট মডারেট হলো কি মডারেট টু টাফার হলো, বাট ইট ইজ নট টাফেস্ট, মানে এরকম এখনো পর্যন্ত সবাই এভারেজে যদি একটু ফোকাস করে এক বছর পরে, আমার ফিল হয় যে কোনো স্টুডেন্ট মানে 140 প্লাস তুলতে পারবে, মানে যদি একটু ভালো করে পড়ে। আচ্ছা, এবার স্যার আমি কয়েকটা কোয়েশ্চেনস আপনাকে ব্যাক টু ব্যাক জিজ্ঞেস করব, ঠিক আছে? আচ্ছা বেশ, আপনাকে এটাও একটু ফাস্ট আনসার করতে হবে। র্যাপিড ফায়ার। ওকে। অর্গানিক না ইনঅর্গানিক? অর্গানিক। জেই অ্যাসপিরেন্ট না নিট অ্যাসপিরেন্টস? নিট অ্যাসপিরেন্ট। আচ্ছা, হস্টেলাইট অর ডে স্কলার? হস্টেল লাইফ। ওকে। সাইলেন্ট রিডিং, লাউড রিডিং? সাইলেন্ট রিডিং। ওকে। ঠিক আছে স্যার, লাস্ট আমার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, যেটা আমি কাউকে জিজ্ঞেস করিনি, কিন্তু আপনাকে মানে যাকে আমরা জিতু ভাইয়া বলছি এবং আমাদের স্টুডেন্টরা বলে, এটা আমার কথা নয়, স্টুডেন্টরাই বলে জিতু ভাইয়া কোথায়, আমাদের জিতু ভাইয়া কোথায়, মজা করে বলে ওরা। তো ফ্রন্ট বেঞ্চার, ব্যাক বেঞ্চার, এটা একটা আমাদের বরাবরেরই একটা মানে টিচারদের স্টুডেন্টদের দুজনের মধ্যে একটা কাইন্ড অফ বলে না সেপারেশন টাইপের, তুই ফ্রন্ট বেঞ্চার আমি ব্যাক বেঞ্চার, তুই ব্যাক বেঞ্চার আমি ফ্রন্ট বেঞ্চার, কিংবা টিচার্সদের মধ্যে এ তো সামনে বসে পেছনে বসে। এই জায়গাটাই দাঁড়িয়ে আপনার কাছে আমার সিম্পল প্রশ্ন, আপনার কাকে পড়াতে বেশি ভালো লাগে এবং কেন? আমার পার্সোনালি ব্যাক বেঞ্চারকে পড়াতে বেশি ভালো লাগে। আচ্ছা, তার কারণ মানে ব্যাক বেঞ্চার, ফ্রন্ট বেঞ্চারদের ভালো লাগে না? আমি ফ্রন্ট বেঞ্চারদের ভালোবাসি, আমি ইররেসপেক্টিভ অফ এনি স্টুডেন্ট, আমি ফ্রন্ট হোক বা ব্যাক হোক সবাইকেই ভালোবাসি। আচ্ছা, ব্যাক বেঞ্চারদের পড়ানোর মধ্যে একটা চ্যালেঞ্জ আছে। ব্যাক বেঞ্চার মানে কিন্তু নট অলওয়েজ উইক। আমার কিন্তু মনে আছে ক্লাসে আমিও মাঝে মাঝে গিয়ে কিন্তু ব্যাক বেঞ্চে বসেছি, আমি নিজেও স্কুল লাইফে ব্যাক বেঞ্চার ছিলাম। কারণ অনেক সময় কিন্তু এরকম হয়েছে যে হচ্ছে যে হয়তো ক্লাসে বসেছি আর ক্লাসটা ঠিক মন মতো মনে হচ্ছে না, একটু ব্যাক বেঞ্চে গিয়ে বসলাম, কিংবা মনে হলো আজকে ক্লাসে ব্যাক বেঞ্চেই বসবো, এটা একটা মাইন্ড মানে এটা মনে হলো আজকে মনে হলো তাই বসেছিলাম। এটা বলতে গেলে তথাকথিতভাবে আমরা যেই জিনিসগুলোকে বলে আসি যে ফ্রন্ট বেঞ্চার ব্যাক বেঞ্চার, সেই জায়গা থেকে আমি যদি বলি যে ব্যাক বেঞ্চার মানে সে আপনারা এইখানে আপনি যে এক্সপ্লেনেশনটা দিচ্ছেন তাতে ব্যাক বেঞ্চার মানে হচ্ছে আপনার কাছে যে একটা উইক স্টুডেন্ট টাইপের, একটু উইক স্টুডেন্ট, যদি কম্পারেটিভলি জাস্ট সে তাকে ইমপ্রুভ করতে হবে এখন অনেক। হ্যাঁ, এমন নয় যে সে পেছনে বসে বলে সে ব্যাক বেঞ্চার। ওকে, অলরাইট। সো ব্যাক বেঞ্চারকে কেন আপনি স্যার পছন্দ করছেন?
না, ব্যাক বেঞ্চারকে পড়ানোর মধ্যে একটা চ্যালেঞ্জ আছে। যদি আচ্ছা। আপনি ভেবে দেখেন যে একটা ব্যাক বেঞ্চার, আমি ধরে নিচ্ছি একটা পরীক্ষাতে সে হয়তো মানে আটমোস্ট ট্রাই করলেও হয়তো 50% 55% পাচ্ছে এখন But কারেন্ট সিচুয়েশন। আচ্ছা, যদি আমি তাকে গাইড করছি, যখন দেখছি সে 80% আস্তে আস্তে 85% পাচ্ছে, সেইটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাজ টিচার আমাকে খুব স্যাটিসফাই করে। রাদার একটা হয়তো সে ফ্রন্ট বেঞ্চের, সে হয়তো 95% 96% পাচ্ছিল, আমি তাকে হেল্প করেছি আর একটু এগিয়ে 99% অব্দি পৌঁছো। স্যাটিসফ্যাকশনটা এই আগেরটাতে একটু বেশি, কারণ ওরা মানে যেহেতু দুর্বল ছাত্র ছিল, ও 50 থেকে 80 পেল, সেটাই একটা অনেক বড় ব্যাপার। ট্রান্সফরমেশনটা ওর যেটা নিজেরও খুব আনন্দের লাগে, অ্যাজ টিচার আমাদেরকেও খুব হ্যাপি। আমার মনে আছে আমি 2022-23 এরকম একটা সাল করে প্রেপারের র্যাঙ্ক হিস্ট্রিতেই আছে 350 300 এরকম হয়তো মক টেস্টে পেতো, ফাইনাল নিটে গিয়ে 600 পেয়ে গেছে। তো এটা একটা আলাদা ব্যাপার, মানে এটা একটা মানে বেশ আনন্দের ব্যাপার। মানে ইনস্টিটিউট শুধু নয়, মানে প্রত্যেকটা টিচার যারা পড়িয়েছেন এই সমস্ত বাচ্চাগুলোকে, যারা এরকম ভাবে মানে ড্রাস্টিক্যালি শিফট করছে, মানে একটা 300 পাওয়া বাচ্চা যে কনস্ট্যান্টলি মক টেস্টে আগে প্রিভিয়াস ইয়ার নিট এক্সামিনেশনে 300 এর রেঞ্জে স্কোর ছিল, সে ফট করে যে 600 এ স্কোর করছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আমি পুরনো নিটের রেসপেক্টে বলছি। এবার এইটাতে আমি দেখেছি কিছু ফ্রন্ট বেঞ্চের যাদের হয় যে হয়তো সে 95 থেকে 99 পেলো, দেখা যায় যে তার থেকেও বেশি যে 50 থেকে 80% পেয়েছে, তার আনন্দটা সবাই বেশি সেলিব্রেট করছে। এটা ট্রু, কারণ এটা হয় মানে যাদের থেকে হয়তো একটু এক্সপেকটেশন কমে যায়, একটু ক্রেডিট ফিল আসে যে আমরা কতটা পুশ করতে তাকে পেরেছি। রাইট, অ্যাবসলিউটলি রাইট। ঠিক আছে স্যার, অনেক আরো প্রশ্ন আমার ছিল, কিন্তু আজকে সময় যেহেতু আমাদের লিমিটেড রয়েছে, আমি আজকে পডকাস্ট এখানে ফিনিশ করছি। তো তোমরা প্রত্যেকেই শুনলে আইপি স্যার তোমাদের জিতু ভাইয়ার কি তোমাদের বলতে চাইছে, এবং তোমাদের যে প্রশ্নগুলো ছিল কিভাবে তিনি বললেন, কি উত্তর করলেন। তাহলে কমেন্ট সেকশনসে তোমরা জানাও নেক্সট পডকাস্টে তোমরা কাকে চাইছো।